নমস্কার। গল্প পাঠের আসরে আজকের ছোট গল্প প্রখ্যাত সাহিত্যিক ঔপন্যাসিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এক রাত্রি। শনিবারের চিঠি পত্রিকাতে কার্তিক মাসে 1347 গল্পটি প্রকাশিত হয়েছিল। শুনতে থাকুন আজকের ছোট গল্প এক রাত্রি। গ্রাম হইতে প্রায় মাইল খানিক দূরে জনহীন প্রান্তর ছোট একটি জঙ্গলের মধ্যে দেবস্থলটি মনোরম। দেখিয়া বেশ বোঝা যায় বহু বর্ষ পূর্বে নদীর সিক্তা ভূমির উর্বরতায় জঙ্গলটির জন্ম হইয়াছিল। এখন নদীটি প্রায় আধ মাইলের উপর সরিয়ে গিয়েছে। অর্জুন, শিমুল, বন্য জাম গাছের সুদীর্ঘ কাণ্ডগুলি জনতার মতো ভিড় করিয়ে দাঁড়াইয়া আছে। নিচে নানা প্রকারের লতা আর গুল্মে সমাচ্ছন্ন। এই ঘন বন সন্নিবেশের মধ্যে প্রায় কেন্দ্রস্থলে পরিচ্ছন্ন খানিকটা বিঘা দুয়েক জমির উপর প্রাচীন একটি মন্দির। মন্দিরটির রং কালো, কঠিন। দেখিয়ে মনে হয় যেন অখণ্ড একটা ছোট পাহাড় হইতে খোদাই করিয়া গড়া। বিগত হইয়া যাওয়া শতাব্দীর অন্ধকারের ছায়া দিন দিন যেন ঘন গাঢ় হইয়া উঠিতেছে। মন্দিরের সম্মুখে জীর্ণ একটি নাট মন্দির, এমনই কালো, কিন্তু অখণ্ড বলিয়া মনে হয় না। খিলানে খিলানে ফাট ধরিয়াছে। নাট মন্দিরের দুই পাশে দুইখানি মাটির ঘর, একখানি ভোগ মন্দির, অপরখানি সাধক সন্ন্যাসী কেহ আসিলে থাকিতে দেওয়া হয়। তান্ত্রিক সাধনার বহু বিখ্যাত সিদ্ধপীঠ। এককালে নাকি নরবলি হইত, এখন পশু বলি হয়। ছাগল, ভেড়া, মহিষ এক এক বিশিষ্ট পর্বে শতাধিক পশুর রক্তে নাট মন্দিরের চত্বর ভাসিয়ে যায় এবং দেবী মন্দিরের দুয়ারের সম্মুখে পশুমুণ্ডের স্তূপ গড়িয়ে ওঠে। মন্দিরের ডান দিক ভৈরবতলা। প্রাচীন একটি শিমুল গাছের তলায় একটি শিবলিঙ্গ। মন্দিরের বাঁ দিকে সিন্দুর লিপ্ত কতকগুলো নরক পাল। মন্দিরের ডান দিক ভৈরবতলা। রাত্রে দেবী নাকি মন্দির হইতে বাহির হইয়া ভৈরবের সহিত ওই নরক পাল লইয়া গেন্ডুয়া খেলিয়া থাকেন। নিত্য প্রভাতে দেখা যায় নরক পালগুলি ছড়াইয়া পড়িয়া আছে। পুরোহিত নিত্য সেগুলিকে গুছাইয়া রাখে। দেবীর খলখল হাসিতে, ভৈরবের হুম হুম ধ্বনিতে, কৌতুকোচ্ছল দর্শক শিবা, পেঁচো, শকুনের আনন্দ ধ্বনিতে আশেপাশের পল্লীর অধিবাসীরা সুষুপ্তির মধ্যেও শিহরিয়া উঠে। গাছে গাছে পাতাগুলি মৃদু কম্পনে থরথর করিয়া কাঁপে। রাত্রে দেবস্থলে কেহ বড় থাকে না। প্রাচীন কাল হইতে ভূমি বৃত্তিভোগী পুরোহিত সকালে আসিয়া সন্ধ্যা পর্যন্ত থাকিয়া সন্ধ্যারতি শেষ করিয়াই গ্রামে আপন গৃহে চলিয়া যায়। তাহার পর হইতেই আরম্ভ হয় দেবলীলা। কখনো কখনো 2-10 জন অসম সাহসী তান্ত্রিক সন্ন্যাসী থাকিবার চেষ্টা করিয়াছে, কিন্তু 2-1 জন ছাড়া কেউ থাকিতে পারে নাই। বাকি সকলে অর্ধরাত্রেই পলাইয়া গিয়েছে। 2-1 জন পাগল পর্যন্ত হইয়া গিয়েছে। 2-4 জন সন্ন্যাসী আসে প্রত্যহই, কিন্তু দিনে প্রসাদ পাইয়া সন্ধ্যার পূর্বেই গ্রামে বা স্থানান্তরে চলিয়া যায়। পুরোহিত কন্যার মতো আদর করিয়া দেবীকে বলেন, ভয়ঙ্করী আমার খ্যাপা মেয়ে। সেদিন শ্রাবণ সন্ধ্যায় আকাশ জোড়া ঘন মেঘ, কিন্তু বর্ষণ ছিল না। গুমট গরমে দেবস্থলের বন সমারোহের মধ্যে নিথর স্তব্ধতা থমথম করিতেছিল।
নিচে লতাগুল্মের অন্তরালে গুমট ক্লিষ্ট সরীসৃপের সঞ্চরণ আজ ইহারই মধ্যে স্পষ্ট এবং প্রকট হইয়া উঠিয়াছে। পুরোহিত সন্ধ্যারতি শেষ করিলেন। অন্যদিন বরং 2-4 জন ভক্তিমান গ্রামবাসী আরতির সময় আসিয়া থাকে, কিন্তু আজ আর কেহ আসে নাই। কেবল ঢাক লইয়া আসিয়াছিল চাকরান জমিভোগী ঢাকিটা, আর ছিল 2 জন আগন্তুক সন্ন্যাসী। একজন আসিয়াছে সকালে, একজন দ্বীপ্রহরে, দেবীর ভোগের পূর্বেই। ওবেলায় এইখানেই প্রসাদ পাইয়াছে। পুরোহিত ভাবিয়াছিলেন অপরাহ্নেই চলিয়া যাইবে। তিনি এ দেবস্থলের ভয়ঙ্করত্বের কথা সবই বলিয়াছেন। আরতি শেষ করিয়া পুরোহিত দেখিলেন জোয়ান সন্ন্যাসীটি আপনার জিনিসপত্র গুছাইতেছে, কিন্তু পৌর সন্ন্যাসীটি এখনো স্তব্ধ হইয়া পড়িয়া পড়িয়া ঘুমাইতেছে। ঢাকের বাজনাতেও ঘুম ভাঙিল না। অদ্ভুত ঘুম লোকটা, ঢাকের বাজনাতেও ঘুম ভাঙিল না। কিন্তু পুরোহিত কাছে আসিয়া দেখিলেন লোকটা ঘুমায় নাই, চুপ করিয়া চোখ মেলিয়া শুইয়া আছে। পুরোহিত ডাকিল, বাবাজি, ওহে গোসাই। লোকটা উঠিয়া আসিয়া আমরার আঁটির মতো চোখ দুইটি মেলিয়া বোকার মতো বলিল, তুমি যাবে না নাকি? এত কথা বললাম তোমাকে। লোকটা অত্যন্ত কৌতুকে হে 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 করিয়া হাসিয়া উঠিল। হাসিটি কিন্তু রূঢ় নয়, বিনীত এবং নির্বোধ। হাসিয়া সে বলিল, বেশ বেশ, থাকবো বাবা এইখানে। বলিয়া আবার সে হাসিয়া উঠিল। হে হে হে। 3টি দ্রুত হে হে শব্দে এক টুকরা বিনীত নির্বোধ হাসি। পুরোহিত বলিলেন, এই দেখো, এ মহাভয়ঙ্কর স্থান, এখানে ওসব পাকামি করো না। সবিনয় অকারণে অর্থহীনভাবে হাসিয়া লোকটা বলিল, আজ্ঞে, বেশ, থাকবো বাবা, কালি কালি বলে কাটিয়ে দেব। হে হে হে। সেই নির্বোধ দ্রুত হাসি। পুরোহিত এবার নীরবে লোকটার আপাদ মস্তক ভালো করিয়ে দেখিলেন। মাথায় কাঁচা পাকা এক মাথা বড় বড় রুক্ষ চুল, এক মুখ দাড়ি গোপ, স্থূল সরল দৃষ্টি ভরা বড় বড় 2টা চোখ, দন্তহীন তোবড়ানো মুখ। লোকটার উপর মায়া হয় না, দয়া হয়। অতিথিশালার দাওয়ার উপরেই একটা ধুনি জ্বলিতেছিল। লোকটা ধুনিতে কাঠ ফেলিয়া দিয়ে গাঁজা টিপিতে বসিল। পুরোহিত তখনও দেখিতেছিলেন। সন্ন্যাসী তাহার মুখের দিকে চাহিয়া আবার হাসিল। হে হে হে। পুরোহিতের সহসা মনে হইল লোকটি বোধহয় গুপ্ত সাধক। ভস্মাচ্ছাদিত বহ্নির মতো উত্তাপ যেন তিনি অনুভব করিলেন। বলিলেন, তাহলে বাবা আপনি? হ্যাঁ বাবা, যান আপনি। বেশ, থাকবো আমি। জোয়ান সন্ন্যাসীটি নীরবে দাঁড়াইয়া সব দেখিতেছিল। সেও এবার জিনিসপত্র নামাইয়া বলিল, তাহলে আমিও থাকি বাবা এইখানেই। লোকটি ভরা জোয়ান, এক চাপ কালো রুক্ষ দাড়ি গোঁফে সমাচ্ছন্ন মুখ, মাথায় তৈলহীন চুলগুলি লম্বা কিন্তু বেশ বিন্যস্ত, পরনে গেরুয়া বহির্বাস, গায়ে একখানা গেরুয়া চাদর। পৌর সন্ন্যাসী বলিল, কেন বাবা, বেশ তো থাকতে গায়ে। এবার আর সে হাসিল না। কণ্ঠস্বরে বিরক্তির সুর পরিস্ফুট। কিন্তু পুরোহিত বলিলেন, থাকুন বাবা, উনিও থাকুন। একা না বোকা, উনিও থাকুন।
তা উনি না হয় ওদিকে রান্নাঘরের দাওয়ায় থাকবেন। জোয়ান সন্ন্যাসী বিনা বাক্য ব্যয়ে নাটমন্দিরের ওপাশে রান্নাঘরের দাওয়ার উপর গিয়ে আস্তানা গাড়িয়া বসিল। পুরোহিত আর অপেক্ষা করিল না, আলোটি হাতে করি সংকীর্ণ বনপথের মধ্য দিয়ে চলিয়া গেল। আলোটা চলিয়া যাইতেই দেবস্থল মুহূর্তে ভয়ানক অন্ধকারের মধ্যে ডুবিয়া গেল। সে অন্ধকার যেন পৃথিবীর দিবারাত্রির অন্ধকার নয়, কুটিল, নিথর, গম্ভীর। সন্ন্যাসী মুহূর্তের জন্য শিহরিয়া উঠিল, তারপর ফুঁ দিয়া ধুনিটা জ্বালাইয়া তুলিল। শূলবিদ্ধ অন্ধকারের বুকের উচ্ছ্বসিত রক্তধারার মতো আলোক শিখা জ্বলিতে লাগিল। সন্ন্যাসী হাসিল, হে হে হে। হাসিয়া সে ছোট কলকেতে হাতের গাঁজাটুকু সাজিয়া আগুন চড়াইল। আপন মনেই বলিল, গেরামে গিয়ে ফ্যাসাদে পড়ি আর কি, হাজার কৈফিয়ত, তার চেয়ে বাবা অরণ্য ভালো। 10 বছর অরণ্যে অরণ্যে কেটে গেল বাবা, মহাদেবের প্রসাদ পাবো বাবা। জোয়ান সন্ন্যাসীটি আসিয়া দাঁড়াইয়াছে। পৌর সন্ন্যাসী ফিরিয়া চাহিল। ধুনির আলোতে অন্ধকারের মধ্যে অদ্ভুত দেখাইতেছে তাহাকে। প্রসাদ পাবো বাবা, বস বাবা। পৌর সন্ন্যাসী সজোরে দম দিয়া কলকেটি বাড়াইয়া দিল। দমটা ছাড়িয়া সে প্রশ্ন করিল, কোথায় আশ্রম বাবাজির? আশ্রম? তরুণ সন্ন্যাসী হাসিল, তারপর বলিল, দুনিয়াময়ী আশ্রম বাবা। যেদিন যেখানে থাকি সেইখানেই আশ্রম। আমারও তাই বাবা। পৌর আবার সেই হাসি হাসিল, হে হে হে। কলকেতে আবার দম দিয়া সে নীরবে কলকেটি বাড়াইয়া দিল। তরুণ সন্ন্যাসী দম দিয়া কলকেটি উপুড় করিয়া দিল, আর নাই। দুইজনেই কিছুক্ষণ ভোম হইয়া বসিয়া রহিল। লঘু দ্রুত পদশব্দ, তাহার পরই খটখট শব্দে 2-3টা নরকপাল স্তূপচ্যুত হইয়া গড়াইয়া পড়িল। দুইজনেই চমকিয়া উঠিল, সচকিত বিস্ফারিত দৃষ্টিতে ঘাড় উঁচু করিয়া চাহিল। আবার লঘু পদশব্দ, আবার 2টা নরকপাল গড়াইয়া পড়িল। পৌর বলিল, শেয়াল, মরার মাথার উপর দিয়ে ব্যাটাদের পথ। জমল না, আর একটু হোক। সে গাঁজা বাহির করিয়া বসিল। তরুণ সন্ন্যাসী একাগ্র দৃষ্টিতে চাহিয়া বসিয়া রহিল। পৌরই বলিল, কে কে আছে বাবা তোমার বাড়িতে? কেউ না, মা ছিল, মরে যেতেই আমি বেরিয়ে পড়েছি। তরুণ বলিল, তোমার বাড়ি কোথা ছিল বাবা? কলকাতে গাঁজা সাজিতে সাজিতে পৌর হাসিয়া উঠিল, বলিল, কে জানে। আমি সন্ন্যাসী সেই ছেলেবেলা থেকে। অঘোরপন্থীরা চুরি করে নিয়ে গিয়েছিল আমাকে। অঘোরপন্থীরা মরার মাংস খায়, চিমটেতে করে ধরে চিতার আগুনে ঝলসিয়ে বেশ লাগে। হে হে হে। সে হাসিয়া উঠিল, তারপর সে গাঁজায় দম দিল। তরুণ বলিল, কঙ্কালী মহাপীঠে এক সাধু ছিল, ছেলেবেলায় আমরা দেখেছি, সে খেত। পৌর বলিল, কঙ্কালীতলা, বীরভূম জেলা? হ্যাঁ। পৌর বলিল, কোপাইয়ের উপর মহাশ্মশান, গিয়েছ সেখানে? নবগ্রামের রামবাবুকে জানতে? এই দশাশই পুরু একগুলি আফিং খেত, পাট ভাণ্ডার, পড়ে থাকতো কাছারির সিমেন্ট করা দাওয়াতে। তামাক ফুরুলেই হাঁক, সঙ্গে সঙ্গে কলকে হাজির। পৌর নিজেই হাত বাড়াইয়া যেন কলকে আগাইয়া দিল।
তরুণ সন্ন্যাসীর নেশা বেশ জমিয়া আসিয়াছিল। সে বলিল, রূপলাল? পৌর বলিল, হ্যাঁ, রূপলাল। সেই দুটো বড় বড় দাঁত, এই বড় বড় চোখ, বক্তৃতা করত, বলতো, কর, তুই হরিমন্দির পরিষ্কার কর। পৌর আবার বলিল, বাবু খুব ভালোবাসতেন রূপলালকে, আদর করে বলতেন, লাল রূপ। অকস্মাৎ কাহার ক্রুদ্ধ নিঃশ্বাসের শব্দে দুইজনেই চমকিয়া উঠিল। কে কে? ঘাড় উঁচু করিয়া দুইজনেই নাটমন্দিরের দিকে চাহিল। পৌর জ্বলন্ত কাঠটা হাতে করিয়া উঠিয়া দাঁড়াইল। শালা! তরুণ সন্ন্যাসী চিমটা লইয়া উঠিল। একটা সাপ আলো ও মানুষ দেখিয়া ক্রুদ্ধ হইয়া উঠিয়াছে। পৌর সন্ন্যাসী তরুণের হাত ধরিয়া বসাইল। মরুক বেটা, তুমি বসো। রূপলালকে তুমি চিনতে? এতক্ষণে তাহার প্রশ্নটা সম্বন্ধে খেয়াল হইয়াছে। পৌর হাসিয়া উঠিল, বলিল, রামবাবুর কাছে আমি যেতাম, যে হরদম যেতাম, ঠাকুর বাড়িতে থাকতাম, রূপলাল আমার কাছে থাকত। এই এতটুকু বেলা থেকে রূপলাল বাবুদের বাড়িতে থাকত। রামবাবুর কাকার কাছে শিখেছিল গাঁজা খেতে। লোকে তাকে বলতো ছোট কর্তা। ছোট কর্তা গাঁজা খেতেন। রূপোর কলকে গাঁজা ভিজানো থাকতো গোলাপ জলে। আতর দিয়ে সেই গাঁজা টিপে চন্দন কাঠের কাটনিতে কেটে সেজে দাঁত বাঁকা বাড়ুচি হাতে করে ধরত। ছোট কর্তা মুখ লাগিয়ে টানতেন। রূপলাল তখন ছোকরা। ছোট কর্তা ডেকে বলতেন, লে বেটা, পেশাদ লে। একটান টেনে রূপলাল 3 দিন পড়েছিল নেশার ঘোরে। সে আবার সকৌতুকে নির্বোধের মতো হাসিল। হে হে হে, যেন মনশ্চক্ষে সে দৃশ্য তাহার চোখের উপর ভাসিয়া উঠিয়াছে। হাসি থামাইয়া সহসা সে গদগদ হইয়া উঠিল। বলিল, মহাশয়, লোক ছিলেন ছোট কর্তা বাবু। তিনিই ছিলেন বাবুদের ম্যানেজার। তার হাতেই ছিল সব। রূপলালের দুধের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি, রোজ 1 পো করে, ঠাকুরদের পেশাদি দুধ। তারপর আরম্ভ করলে দুধ চুরি করে খেতে চাষবাড়ি থেকে। তরুণ সন্ন্যাসী ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, তুমি কি জানো হে বাপু? পৌর এবার হাসিয়া গড়াইয়া পড়িল। বলিল, জানি জানি, সব জানি। চাষবাড়ি থেকে দুধ আনবার পথে পোঁপো করে মেরে দিত আধসের 3 পো। তারপর ঝর্ণার জল মিশিয়ে। হাহা করিয়া হাসিয়া সে আবার গড়াইয়া পড়িল। অকস্মাৎ হাসি থামাইয়া বলিল, ধরেছিলাম আমি একদিন রূপলালকে। তা রূপলাল কি করবে বলো? ছোট কর্তাবাবুর বরাদ্দ বাবুরা সব বন্ধ করে দিলে। তখন আবার গাঁজার উপর আফিং মদ 2 ধরেছে রূপলাল। রামবাবু ধরিয়েছিলেন আফিম, রামবাবুর ছেলে ধরিয়েছিল মদ। তা একটুকু দুধ না হলে? বাধা দিয়ে তরুণ সন্ন্যাসী বলিল, দুধ চুরি করে খাক, রূপলাল ভালো লোক ছিল। পৌর বলিল, শুধু দুধ? রূপলাল ঘোড়ার দানাও চুরি করত। তা বাবুদের বউরা কিছু বলতো না? বলতো, নিক, 2-4 মুঠো ছোলাই তো। তরুণ কঠিন হাসি হাসিয়া বলিল, বলবে কি? বলবে কি বউয়েরা? বউরা বলতে গেলে বউদের কীর্তিও যে রূপলাল বলে দেবে বলে শাসাতো। বউরা যে দোকান থেকে সন্দেশ আনিয়ে খেত গুপ গুপ করে।
পৌর কিন্তু হাসিতেছিল। সে হাসি তাহার অকস্মাৎ স্তব্ধ হইয়া গেল। তরুণ সন্ন্যাসীর চোখে চোখ পড়িতেই পৌর দেখিল চোখ তাহার ঝকমক করিয়া যেন জ্বলিতেছে। তাহার ভ্রু দুইটি কুঞ্চিত হইয়া উঠিল। সে প্রশ্ন করিল, কি? পৌর কিন্তু হাসিতেছিল। খপ করিয়া পৌরের হাত ধরি যুবক সন্ন্যাসী বলিল, তুমি এত সব জানলে কি করে? পৌরের দৃষ্টি ভয়াবহ হইয়া উঠিল। বলিল, জানিস আমি কে? কে? অঘোরপন্থী। আমি মরার মাংস খাই। আমার বয়স কত জানিস? কত? 150 বছর। আমি কর্তাবাবুকে যখন দেখেছি তখনও আমি এমনই, এখনো আমি এমনই। নিমেষহীন দৃষ্টিতে পৌরের দিকে চাহিয়া তরুণ সন্ন্যাসী বসিয়া রহিল। আপনার চামড়ার বালিশটি টানিয়া লইয়া তাহার উপর আরাম করিয়া বসিয়া পৌর আবার হাসিতে আরম্ভ করিল। আমি সব জানি। কোথা কি হচ্ছে তুই কি ভাবছিস? সব আমি জানতে পারি। চাষবাড়ি থেকে দুদানা ছাড়িয়ে দিলে রূপলাল দুধ খেত কি করে জানিস? দুধের কড়াতে সরের ভিতর লম্বা একটা খড়ের নল পুড়ে দিত। বাস, কে ধরবে ধরুক। তরুণ সন্ন্যাসী বলিল, রূপলালের শুধু নিন্দেই করছো তুমি, অনেক গুণও ছিল তার। ছাই জানো তুমি। ছাই জানি আমি, তবে বলবো রূপলালের চাকরি কি করে গেল? শুনবি? রসগোল্লা চুষে রস খেয়ে জলে চুবিয়ে নিয়ে এসেছিল, তাতেই তো চাকরি গেল রূপলালের। সব জানি আমি। তরুণ সন্ন্যাসী বলিল, তারপরে? তারপর আবার কি? রূপলাল পালিয়ে গেল। তরুণ সন্ন্যাসী বলিল, ছাই জানো তুমি? খুঁটিতে বেঁধে জুতো পেটা করেছিল তাকে। লঘু পাপে গুরুদণ্ড। রূপলালকে খুঁটিতে বেঁধে রেখেছিল আর এক পাটি জুতো সেখানে রেখেছিল, আর যে পথ দিয়ে যাচ্ছিল তাকেই ডেকে বলে, মার এক জুতো। তাহার চোখে হিংস্র দৃষ্টি ফুটিয়া উঠিল। পৌর সন্ন্যাসী কোনো উত্তর দিল না। এ লোকটির মুখের দিকে চাহিয়া রহিল। কিছুক্ষণ পর সেই নির্বোধ হাসি হাসিয়া বলিল, রূপলাল মারের দাম নিয়েছিল। 3টে ঘড়ি ভেঙে দিয়েছিল ঢুই ঢাই করে। একটা সোনার চেন। মাইনে দিলে না কেন? তাই মাই সুদ উসুল করে নিলে রূপলাল। তরুণ প্রতিবাদ করিয়া উঠিল। পৌর হাসিয়া উঠিল। সে খানিকটা গাঁজা বাহির করি যুবক সন্ন্যাসীর হাতে দিয়ে বলিল, লে, তৈরি কর। দুইজনেই স্তব্ধ। এতক্ষণে অরণ্যের রহস্যময় শব্দটুকু তাহাদের ইন্দ্রিয়গোচর হইয়া উঠিল। লক্ষ লক্ষ ঝিঁঝির ঝিল্লি, ছোট প্যাঁচার কোঁক কোঁক শব্দ, বড় প্যাঁচার কর্কশ ধ্বনি, বাচ্চাগুলার অস্ফুট ভাষা, ঠিক শিশের শব্দ, কলহরত শৃগালের ডাক, সরীসৃপের বুকে হাঁটার পত্র মর্মর শব্দ, দ্রুত ধাবমান চতুষ্পদের পদধ্বনি, সকলের উপরে সুদীর্ঘ গাছগুলির মাথার উপর পুরাতন শোকের বিলাপধ্বনির মতো শকুনের ডাক, রবহীন মুখের হাসির মতো বাদুড়ের পাখার শব্দ সমন্বয়ে
স্থানটি তন্ত্রোক্ত মায়াপুরীর মতোই রহস্যময় হইয়া উঠিয়াছে। গাঁজাটা নিয়ে পৌর হাসিল, সেই হাসি বলে, এখানে দানাদত্তি নাচে, ভৈরবনাথ ত্রিশূল হাতে ঘুরে বেড়ায়, মা কালী মরার মাথা নিয়ে ভাঁটা খেলে। মিছে কথা, সব মিছে কথা। যুবক সন্ন্যাসী শিহরিয়া উঠিল, বলিল, ভূত মিছে নয়। জেলখানায় ফাঁসির আসামি যে ঘরে থাকে সেই ঘরে। অকস্মাৎ সে আর্তনাদ করিয়া উঠিল। বাপরে! থরথর করিয়া সে কাঁপিতেছিল। পৌর তাকে ধরিয়া হাসিল। ভয় লাগছে? অপেক্ষাকৃত শান্ত হইয়া যুবক বলিল খুব করুণ সুরে, করে কাঁদে, ফোঁস ফোঁস করে ফোঁপায়, ঠিক রাত্রি দুপুর থেকে রাত 4টে পর্যন্ত কাঁদে, ফোঁপায়। হ্যাঁ, যুবক আবার শিহরিয়া উঠিল। উফ, সে যে কি দুঃখ তার! পৌর এবার ঝুলি ঝাপটা হইতে একটা বোতল বাহির করিয়া বলিল, তোর পাত্তর আছে, নিয়ে আয়। নিজে একটা নারিকেল খোলা বাহির করিল। যুবক ধুনি হইতে একটা জ্বলন্ত কাঠ লইয়া ওদিকে অগ্রসর হইল। বলিল, সে শালা আবার কোথা আছে? পৌর হাসিয়া বলিল, দূর বেটা, বাসুকির ফনার ওপরের থেকে সাপের ভয়। পাত্র আনিয়া রাখিতেই পৌর খানিকটা মদ তাহাতে ঢালিয়া দিল, নিজের পাত্র তুলিয়া লইল। যুবক আশ্চর্য হইয়া বলিল, সাধন ভজন করবে না? নিবেদন করবে না? ধ্যাৎ, নিবেদন? নিবেদন করে কি হবে রে? খেলে খেলে পেটে গেলেই কাজ করবে। যুবক বলিল, রামবাবু থাকলে কিন্তু রূপলালের এমন দুর্দশা হতো না, ভারী ভালোবাসত। রামবাবু কখনো রূপলাল বলতো না, বলতো লাল রূপ। রূপলালও বাবুকে ভারী ভক্তি করত। বাবুর দুধে সে কখনো মুখ দিত না। বাবু ডাকত, লাল, লাল রূপ। না হুজুর, জোড়ো হাত করে রূপলাল দাঁড়াত। বাবুর অসুখ হলে লাল রূপকে না হলে চলতো না, অহরহ লাল রূপকে চাই। সমস্ত রাত বসে বসে বাতাস করত, ঝুড়ি ঝুড়ি ময়লা মেথরের মতো রূপলাল ফেলত। বাবু বলতো, তুই বেটা আমার ছেলে ছিলি রে আজ জন্মে। পৌর হাসিয়া বলিল, জানি রে জানি, লাল রূপকে চাই। একটুকুন অসুখ হলেই বাবুর পেট খারাপ হতো যে। তরুণ সন্ন্যাসী উদাস কণ্ঠে বলিল, গিন্নিরা সব পড়ে পড়ে ঘুমোতো, ছেলেরা ঘুমোতো, রূপলাল সারা রাত জেগে বসে থাকতো। টাকা কড়ি, বোতাম, ঘড়ি, সব শুদ্ধ জামা বাবু রূপলালের হাতে দিত। একটি আধলা কখনো যায় নাই। পৌর হাসিল, সেই নির্বোধের হাসি। তারপর বলিল, ওই দুধ মিষ্টি ওতেই ছিল রূপলালের যত লোভ। লোভের জিনিস কিনা। আর বাবুদের বাড়িতে একজনা ঝি ছিল, জানতে তাকে? কামিনী, কামিনী তার নাম। সেই রূপলালের ছিল সব। রূপলালই তাকে বাবুদের বাড়িতে এনেছিল।
একটি ছেলে ছিল কামিনীর, ভারী সুন্দর ছেলে, কার্তিক। তরুণ নেশায় আড়ষ্ট চোখ বিস্ফারিত করিয়া সজাগ হইয়া বসিল। হ্যাঁ, কার্তিক। যুবক বলিল, হ্যাঁ, সেই কার্তিককে রূপলাল দিত কিনা দুধ, সন্দেশ, নুকিয়ে নুকিয়ে দিত তাকে। কার্তিক রামবাবুর লাতিকে কোলে নিয়ে থাকত। বাবুদের থিয়েটারে সে রাধা সাজত। পৌরের মুখের দিকে চাহিয়ে সে হাসিয়া বলিল, আমরা সব খেলা করতাম কার্তিকের সঙ্গে, ভারী ভাব ছিল। পৌর হাসিয়া বলিল, জানো, কার্তিক যখন ছোট ছিল তখন রূপলাল তাকে আদর করত। কামিনী কাজ করত, রূপলাল তাকে ঘুম পাড়াতো। তা কার্তিক আবার বলতো, বাবা, তোমাকে আদর করি। রূপলাল বলতো, কর কেন? কার্তিক বলতো, তোর চোখে খুঁজে দি। বলিয়া পৌর গমকে গমকে হাসিতে লাগিল। সে আবার নিজের পাত্র পূর্ণ করিয়া লইয়া সঙ্গীর পাত্র পূর্ণ করিয়া দিল। অকস্মাৎ শৃগালের সমবেত উচ্চধ্বনিতে, প্যাঁচার দীর্ঘ কর্কশ রবে বনভূমি মুখর চকিত হইয়া উঠিল। বাসায় বাসায় পক্ষ বিধুনন ও দলে দলে উড়ন্ত বাদুড়ের পাখার শব্দে নিশিথিনী যেন উল্লসিত হইয়া উঠিয়াছে। আকাশ হইতে দু এক ফোঁটা বৃষ্টি পড়িতে আরম্ভ করিয়াছে। তরুণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, কিন্তু যাবার সময় রূপলাল একবার দেখাও করলে না কার্তিকের সঙ্গে। পৌর বলিল, জুতো খেয়ে রূপলালের ভারী লজ্জা হয়েছিল, তাই কামিনীর সঙ্গে কার্তিকের সঙ্গে দেখা করতেই পারে নাই, পালিয়ে গিয়েছিল। তা নইলে। যুবক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়ে বলিল, কার্তিক ভারী কেঁদেছিল, কিন্তু খুব কেঁদেছিল। পৌর বলিল, তারপরেও রূপলাল একদিন গিয়েছিল নুকিয়ে কামিনী কার্তিকের সঙ্গে দেখা করতে। তা ভাবলে, দেখলে তো তারা সঙ্গ ছাড়বে না। রূপলালের কি বা ছিল যে তাদের খাওয়াতো বল? তাতেই আর। রূঢ় স্বরে যুবক বলিল, রূপলালও যা খেত তারাও তাই খেত, না হয় উপোস করেই থাকত। কার্তিক তো বাঁচত তাহলে। কার্তিক মরে গিয়েছে? কার্তিক মরে গিয়েছে? মরে গিয়েছে? যুবক চুপ করিয়া উদাস দৃষ্টিতে চাহিয়া রহিল। পৌর বলিল, বাবুর লাতি যে রূপলালকে দেখে, রূপলাল রূপলাল বলে চেঁচাতে চেঁচাতে ছুটে এলো। রূপলাল ছুটে পালালো। ধরলে তো ছাড়তো না বেটা বাবুরা, ধরে পুলিশে দিত চুরির জন্যে। খানিকটা দূরে গিয়ে রূপলাল দেখলে ছেলেটা নেই। তারপরই দেখলে ছেলেটা পুকুরের জলে পড়ে হাবুডুবু খাচ্ছে। রূপলাল ছুটে যাচ্ছিল তুলতে, কিন্তু দারোয়ানটা তার আগেই ঝাঁপিয়ে পড়ল জলে। সে কোথা কাছেই ছিল, পাছে দেখতে পায়, এই ভয়ে রূপলাল পালিয়ে গেল। দেশ দেশান্তর কত জায়গা ঘুরে চলে গেল হিমালয়, আর দেখা হয়নি আমার সঙ্গে। যুবক বলিল, দারোয়ান কেন তুলবে? ছেলে মরে ভেসে উঠেছিল। কার্তিক তখন খোকাকে ছেড়ে গাছের ছায়াতে একটা ছুঁড়ি ঝিয়ের সঙ্গে হাসি মস্করা করছিল। পৌর দাঁত খিঁচাইয়া উঠিল, ভাগ বেটা, তুই কিছুই জানিস না। কার্তিক খুব ভালো ছেলে,
ভাগ বেটা, কার্তিক খুব ভালো ছেলে। তরুণ এবার হাসিয়া উঠিল, বলিল, বাপ জিন্দে বেটা। কার্তিক তখন উঠতে শিখেছে, ছুরি ঝিটার সঙ্গে তখন খুব মজে গিয়েছে। পৌর শাসন করিয়া উঠিল, আই। যুবক গ্রাহ্য করিল না, হাসিল, তুমি জানো না, এখন শোনো। অকস্মাৎ গম্ভীর হইয়া সে বলিল, মেয়েটা চলে গেলে কার্তিক এসে খোকাকে খুঁজে না পেয়ে ভয়ে পালিয়ে গেল। বিকেলে ছেলে ভেসে উঠল জলে, গায়ে একখানি গয়না নাই। লোক বললে কার্তিকই জলে ডুবিয়ে মেরেছে গয়নার লোভে। পুলিশ ধরে নিয়ে গেল কার্তিককে। কার্তিকের ফাঁসির হুকুম হয়ে গেল। কথা শেষ করিয়ে সে মদের বোতলটি টানিয়া লইল। পৌর বাঘের মতো ঝাঁপ দিয়া বোতলটা তাহার হাত হইতে কাড়িয়া লইয়া আছাড় মারিয়ে সেটাকে চূর্ণ করিয়া দিল। উগ্র সুরার গন্ধ ধুনির ধোঁয়ার সঙ্গে মিশিয়া বায়ুস্তর ভারী করিয়া তুলিল। যুবক অবাক হইয়া গিয়েছিল। পৌর উঠিয়া তাহার গলা ধরিয়া তাহাকে ঠেলিয়ে নিচে ফেলিয়ে দিল। শালা, মদ খেতে এসেছ, গাঁজা খেতে এসেছ? নিকালু শালা, বেরো বলছি। যুবক অকারণে অতর্কিতে মার খাইয়া ভীষণ ক্রোধে উঠিয়া দাঁড়াইল। পৌর তখন চিমটি লইয়া উঠিয়াছে। যুবক আর সাহস করিল না। নাটমন্দিরের বিষ নিঃশ্বাস স্মরণ করিয়াও সে অন্ধকারে অন্ধকারে ভোগ মন্দিরের দাওয়ায় গিয়া বসিল। দুই জনেই স্তব্ধ। ধুনির অগ্নিশিখা নিভিয়া গিয়েছে, আর ফুঁ দেওয়া হয় নাই। জ্বলন্ত অঙ্গারের উপর ভস্যের আবরণ পড়িয়েছে। নিরন্ধ্র অন্ধকার। মৃদু ধারার বর্ষণ এখন ঘন হইয়া উঠিয়াছে। লক্ষ লক্ষ ঝিল্লির অবিরাম ধ্বনি রাত্রির চরণের নূপুর ধ্বনির মতো বাজিতেছে। রাত্রি চলিতেছে। কেবল একটা প্যাঁচার অস্পষ্ট অথচ উচ্চ রব গুপ্ত অস্ত্রের মতো অন্ধকার রাত্রির নিস্তব্ধতা চিরিয়ে চিরিয়ে ছুটিয়ে চলিয়েছে। পৌর আকাশের দিকে চাহিয়া বসিয়েছিল। আকাশ নাই, মেঘের অস্তিত্ব দেখা যায় না। দেখা যায় শুধু অন্ধকার। মুহূর্তের পর মুহূর্ত বহিয়া চলিয়াছিল। অরণ্যের বহু বিচিত্র ধ্বনি তেমনই ধ্বনিত হইয়া চলিয়াছে। তৃতীয় প্রহর শেষে আবার একবার ধ্বনি উচ্চ হইয়া উঠিল। কিছুক্ষণ পরেই ডাকিয়া উঠিল পাখি। ঘন মশিলিপ্ত আকাশেও আলোর দীপ্তি দেখা গিয়েছে। অরণ্যের মায়াপুরী স্তব্ধ হইয়া আসিল। এখন চারিদিক বেশ দেখা যায়। যুবক সন্ন্যাসী দেখিল পৌরের মুখে চোখে অদ্ভুত পরিবর্তন। লোকটা স্তব্ধ হইয়া বসিয়া আছে, যেন আর কখনো কথা বলিবে না। যুবক আপনার জিনিসপত্র গুটাইয়া লইয়া উঠিয়া যাইতে যাইতে একবার দাঁড়াইল, বলিল, যাবে না? পৌর স্তব্ধ হইয়া যেমন বসিয়াছিল তেমনই বসিয়া রহিল। কোনো উত্তর না পাইয়া যুবক পথে পা বাড়াইল। সহসা পৌর ধরা গলায় ডাকিল, শোন। কি? কামিনীর খবর জানিস? কামিনী কার্তিকের মা? হ্যাঁ। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া যুবক বলিল, ছেলের ফাঁসির হুকুম শুনে গলায় দড়ি দিয়ে মরেছে। পৌর অঘোরপন্থী দীর্ঘায়ু সাধু। সাধু বোধহয় সংবাদটা জানিত, কারণ সে কোনো বিস্ময় প্রকাশ করিল না।
কেবল বিমূঢ়ের মতো বার কয়েক সম্মতি জানানোর ভঙ্গিতে ঘাড় নাড়িয়া বোধহয় জানাইল, হাঁ, ঠিক ঠিক। মনে ছিল না, মনে পড়িয়া গিয়েছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে বলিল, মা বেটা দুজনের ফাঁসি হয়ে গেল। আবার সে ঘাড় নাড়িতে লাগিল। অকস্মাৎ সে হাসিয়া উঠিল, হে হে হে, রূপলালেরও ফাঁসি হবে। যুবক সন্ন্যাসী বলিল, তুমি খানিকটা খ্যাপাও বটে। কার্তিকের ফাঁসি কেন হবে? কেন হবে? জজ কার্তিকের ফাঁসির হুকুম দিয়েছিল, কিন্তু অল্প বয়স বলে লাট সাহেব ফাঁসির বদলে দ্বীপান্তর পাঠিয়ে দিয়েছিল। ফাঁসি হয় নাই? না। যুবকের মুখের দিকে একদৃষ্টে কিছুক্ষণ চাহিয়া থাকিতে থাকিতে পৌর সেই নির্বোধ বিনীত হাসি হাসিল, হে হে হে। তারপর সাদরে আহ্বান জানাইয়া বলিল, বস, গাঁজা খা, পেভাতিটা হয়ে যাক। যুবক বসিল। গাঁজা তৈরি করিয়া নিজে টানিয়া যুবকের হাতে দিয়া বলিল, নে খা। কষিয়া টান মারিয়া যুবক দম ধরিয়া বসিল। কলকেটি হাতে লইয়া পৌর বলিল, দ্বীপান্তর সে কোথা বটে? চোখ বিস্ফারিত করিয়া যুবক বলিল, আন্দামান, আন্দামান। সমুদ্রের ভেতর দ্বীপ, জাহাজে করে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ। পৌর কলকেতে টান দিল। যুবক এবার বলিল, আচ্ছা, রূপলাল হিমালয়ে আছে বলছিলে? পৌর ধোঁয়া ছাড়িয়ে বলিল, হ্যাঁ। কোন গুহাতে মুহাতে থাকে কে জানে, হাজার হাজার গুহা তো সেখানে। যুবক কলকেতে আবার টান মারিয়া কলকেটি উপুড় করিয়া দিল, আর নাই। ঝুলির মধ্যে কলকেটি পুড়িয়া পৌর উঠিল, সঙ্গে যুবকও উঠিল। বিদায় সম্ভাষণ ব্যঞ্জক হাসি হাসিয়া যুবক বলিল, আচ্ছা চলি। পৌর সেই নির্বোধ হাসি হাসিল, আচ্ছা। দুইজনে দুই বিপরীত মুখে পথ ধরিল। যুবক উত্তর মুখে, উত্তর দিকে হিমালয়, প্রকাণ্ড পাহাড়, তাহাতে হাজার গুহা। 150 বছর বয়সের অঘোরপন্থী বলিয়াছেন, হাজার হাজার গুহা সেখানে, তাহার মধ্যে কোথাও লুকাইয়া আছে একটি মানুষ। পৌর চলিল দক্ষিণ মুখে। দক্ষিণ দিকে নাকি সমুদ্র, সেই সমুদ্রের মধ্যে দ্বীপ আন্দামান। কূলে পৌঁছিতে পারিলে দাঁড়াইয়া হয়তো দেখা যাইবে, নয়তো নৌকা টৌকাও তো যায় আসে। অন্তত এদিকের তীরে দাঁড়াইয়া ওপারের মানুষকেও তো দেখা যাইবে। কয়েদির দলের মধ্যে ছোট্ট একটি ছেলে। নমস্কার। এক রাত্রি গল্পটি পাঠ করে শোনালাম। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।